নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণে। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদের দিকে। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা বিজেপির সাংগঠনিক তৎপরতা বেড়েছে বহুগুণ। পরপর পুরসভা, নগর সংস্থা ও ভিলেজ কমিটির ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার দলীয় প্রভারী ডাক্তার রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুয়ারে এডিসি নির্বাচন, তারপরেই পুর ও নগর সংস্থার ভোট, পাশাপাশি সম্ভবত হতে পারে ভিলেজ কমিটি নির্বাচনও। 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধারাবাহিক ভোট পর্ব রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কাছে। এমন পরিস্থিতিতে সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনার ব্যস্ত হয়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সোমবার প্রদেশ প্রভারী ডাক্তার রাজদীপ রায় এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে নানা সাংগঠনিক বিষয়, এডিসি ভোটের প্রস্তুতি এবং আসন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এর আগে রবিবার রাতেও দলের রাজ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। সেখানে আগামী দিনের কর্মসূচি রূপরেখা নির্ধারণের পাশাপাশি মূলত এডিসি নির্বাচনের প্রস্তুতি বিশ্লেষণ করা হয়। গত মাসের শুরুতে এডিসির 28টি আসনের পরিস্থিতি নিরীক্ষণে প্রদেশ স্তরীয় 33 জনকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল দল। তারা ইতিমধ্যে দুদফায় গ্রাউন্ড রিপোর্ট জমা দিয়েছে প্রদেশ সভাপতির কাছে। বিজেপির প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে, এককভাবে নির্বাচন লড়লে 19 থেকে 21টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। অন্যদিকে শরিক পিঁপড়ামথা একক লড়াই করলে পেতে পারে সর্বোচ্চ 9 থেকে 10টি আসন বলে উল্লেখ করা হয় রিপোর্টে। অর্থাৎ এবারে নির্বাচনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নেতৃত্বাধীন দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনাই বেশি। বামফ্রন্টকে নিয়ে মূল্যায়নে বলা হয়েছে কয়েকটি কেন্দ্র, বিশেষ করে 16 মান্দাই পুলিনপুর, 22 কাঠালিয়া, মির্জা রাজাপুর এবং 27 বুড়াথলি, পূর্ব মোহরিপুর, এই খানিকটা লড়াই দিতে পারে সিপিএম। যদিও 22 নম্বর আসনটি বর্তমানে বিজেপির দখলে থাকলেও স্থানীয় এমডিসি পদ্মলোচন ত্রিপুরার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও সাংগঠনিক দুর্বলতা নজরে এসেছে দলের। অন্যদিকে কংগ্রেসের ঝুলি এবারও প্রায় ফাঁকাই থেকে যাবে বলে মনে করছে বিজেপি। আর বিজেপি সহায়তা না পেলে খাতা খোলার সম্ভাবনা নেই শরিক আইপিএফটির। পর্যবেক্ষকদের নিয়মিত এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, সর্বশেষ রিপোর্ট প্রদেশ নেতৃত্বের কাছে জমা দেওয়া, নির্বাচন পর্যাপ্ত ধারাবাহিকভাবে নজরদারি চালিয়ে যাওয়া, গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে বুথ থেকে জেলা স্তর পর্যন্ত সাংগঠনিক কাজে আরো গতি আনার মতো বিষয়গুলিতে গুরুত্ব দিচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এডিসি ভোটকে কেন্দ্র করে বিজেপি এখন সর্বস্তরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রিপোর্ট নিউজ নাও। অবশেষে উত্তরপ্রদেশের আমরোহায় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাসের দেহ এলো আগরতলায়। রামনগরে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাত্র 5 মাস বাকি থাকা এই তরুণ ডাক্তারি পড়ুয়া দুর্ঘটনায় মৃত্যু দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের আমরোহায় এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় 4 জন ডাক্তারি ছাত্র প্রাণ হারিয়েছেন গত বুধবার। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় আগরতলার মেধাবী ডাক্তারি ছাত্র সপ্তর্ষি দাসের। দুর্ঘটনার 6 দিন পর সোমবার তাঁর কফিনবন্দি দেহ পৌঁছায় সপ্তর্ষির বাড়ি রামনগর 1 নম্বর রোড এলাকায়। সপ্তর্ষির মৃত্যুতে শোকাহত পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মেয়র দীপক মজুমদার। বাবা তুই দেখ তোর কত সবাই বললি আজকে তুই নাই বাবা, আজকে তুই নাই বাবা, তুই আজকে নাই বাবা, তুই দেখ তুই আইতে পারছিস না, ডিরেক্ট ফ্লাইটে 6 দিনে তুই ঠিক আছিস বাবা, তোর বডি একদম ঠিক আছে বাবা। হসপিটালে উঠতে গিয়া লাগছে আমার মাথা গেছে বাবা, তোমার শরীর ঠিক আছে বাবা, সব ঠিক আছে বাবা, বাবা তুই ডাক্তার একদম সুস্থ, আমার ছেলে একদম সুস্থ বাবা, মিশন যাচ্ছে তো যে বাবা, তুই ডাক্তার হয়ে গেছে বাবা, আমার কাছে থাকি না বাবা, আমার কাছে থাকি না বাবা, প্লেন থেকে আমার মানুষ হয় আমার বিয়ে দিন আমার কাছে বাবা, প্লেন থেকে আমার মানুষ হয় বাবা।
বিমান বিভ্রাটের কারণে 6 দিন পর রাজ্যে এলো সপ্তর্ষির দেহ। তার এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে নিজের প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুঃখজনক একটা ঘটনা, আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যা শুনলাম যে অলরেডি তার লখনৌতে একটা মেডিকেল কলেজে সে ইন্টার্নশিপ করতো এবং প্রায় শেষের পথে। তো এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় 4 জনের মতো, 4 জনেই মানে মোস্ট প্রবাবলি 4 জনই মারা গেছে। এর মধ্যে ত্রিপুরার এই সপ্তর্ষি দাস, রামনগর 1-এ ওর বাড়ি। আমি যা শুনলাম ওর বাবা LIC-তে চাকরি করে, আর ওর মা অবোধয় শিক্ষিকা টিচার। তো একই সন্তান, এর থেকে দুঃখজনক ঘটনা কী হতে পারে। আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি, এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা অনেকভাবে ট্রাই করেছি, শেষ পর্যন্ত 6 দিনের মাথায় আজকে আসলো এখানে। তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। এরকম একটা দুঃখজনক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয়। তো এটাকে তো আর পূরণ করার মতো না। এই দুঃখজনক যে অবস্থা ঘটলো একই সন্তান, ফিরে পাওয়ার তো কোনো অবস্থায় সুযোগ ছিল না এমন একটা ঘটনা। তো আত্মার সদ্গতি কামনা করি, এতটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দুর্ঘটনার পর সপ্তর্ষির দেহ রাজ্যে আনা সহজ ছিল না। ইন্ডিগো বিমান বিভ্রাটে কফিনবন্দি দেহ শেষ পর্যন্ত আনা হয়েছে ফ্রিজার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। অ্যাম্বুলেন্সে ছিলেন সপ্তর্ষির ছোট মামা ও 2 জেঠতুতো দাদাও। রবিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্স গুয়াহাটি পর্যন্ত পৌঁছায় এবং সোমবার সকালে আনা হয় রামনগরের বাড়িতে। 2020 সালে MBBS কোর্সে ভর্তি হন সপ্তর্ষি। তিনি কোর্স শেষ করে ইন্টার্নশিপ করছিলেন। মাত্র 5 মাস বাকি থাকতেই দুর্ঘটনা ছিনিয়ে নিল এই মেধাবীর জীবন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার আরও 3 জন সহপাঠীর, যাদের মধ্যে 2 জনের বাড়ি পশ্চিমবঙ্গে। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বা পারিবারিক ক্ষতি নয়, বরং এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে রাজ্যের জন্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে স্কুল ছুট রোধে জোরালো উদ্যোগ চললেও এডিসি এলাকায় উল্টো বেড়ে চলেছে পড়ুয়া হারানোর হার। শিক্ষক সংকট, অঙ্গনওয়াড়ির বেহাল অবস্থা ও প্রশাসনিক উদাসীনতায় শিক্ষা বঞ্চনার ধার বাড়ছে জনজাতি সমাজে। শিক্ষা থেকে শ্রমে ঠেলে যাচ্ছে বহু শিশু কিশোরকে, যা ভবিষ্যতের জন্য ইঙ্গিত দিচ্ছে গভীর উদ্যোগে। স্কুল ছুট শিশুদের মূল ধারায় ফেরাতে রাজ্য জুড়ে যখন বিদ্যালয়ে চলো অভিযান চলছে, তখন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি এলাকায় উল্টো বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। শিক্ষা বঞ্চনার ভার সবচেয়ে বেশি পড়ছে জনজাতি পরিবারগুলোর ওপর। অল্প বয়সী বহু ছেলে মেয়ে শ্রমিক হিসেবে কাজ করছে আগরতলার হোটেলে, রেস্টুরেন্টে। এদের অনেকের বয়স 18-এর নিচে। রাজ্য ও কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা প্রকল্পের মাধ্যমে জোর দিচ্ছে স্কুল ছুটদের পুনর্ভর্তিতে। এবছর লক্ষ্যমাত্রার 72% পূরণ করেছে ধলাই জেলা, কিন্তু এডিসি এলাকা জুড়ে এই নিয়ে নেই তেমন কোনো উদ্যোগ। না, স্কুল ক্লাস করেও না, স্কুল খুলেও না, স্যার ম্যাডাম আয় না, বাচ্চারা মিড ডে মিল খাওয়ায়নি, এটাও খাওয়াই না, তারা বাচ্চারা খাওয়ায় না। তো আপনি কি চাইতেছেন? তো স্কুল ছাত্রীরা তো ডিম খাওয়ায়, মাসে সাপ্তাহিকটা খাওয়ায়, আর কিছু রান্না করে খাওয়াই ভালো করিয়া, আর ক্লাস করতো, স্কুল খুলতো। তার লাগে আমরা গ্রামে 13-14 বাচ্চাগুলা ছেলে মেয়ে স্কুলে পাঠাই পড়াশোনা মানুষ হওয়ার লাগিয়া। এটা আমরা স্কুলে অবস্থা ছিল, উন্নতি কেমনে হইব, মানুষ কেমনে হইব। 1630টি স্কুল রয়েছে এডিসির আওতায়, অথচ প্রায় 2 দশক ধরে হয়নি নতুন শিক্ষক নিয়োগ। ফলে একজন শিক্ষক দিয়ে চলছে বহু স্কুল। 5টি ক্লাস সহ একটি জুনিয়র বেসিক স্কুলে একজন শিক্ষকের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে নিয়মিত পাঠদান। শিক্ষক স্বল্পতার পাশাপাশি তোল্লা সংস্কৃতি আরও বিপর্যস্ত করছে দপ্তরে ও স্কুলের পরিবেশকে। অবস্থা এতটাই জটিল যে বহু অভিভাবক বাধ্য হয়ে রাজধানীতে ঘর ভাড়া নিয়ে শহরের স্কুলে ভর্তি করছেন সন্তানকে। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর পক্ষে এটি অসম্ভব হওয়ায় বঞ্চনায় ক্রমশ বাড়ছে
জনজাতি সমাজে। ফলে শিক্ষা ক্ষেত্রে তীব্র হচ্ছে বৈষম্য। মেয়ে বাইরে তো স্কুল যে অবস্থা, স্কুল খারাপ লাগিয়া তো গার্জেনেরা ওই ভালো ভালো স্কুল তো কইয়া অন্যদিকে স্কুলে পাঠায়। জুনিয়র বেসিক স্কুল এটা নাকি অঙ্গনারী কেন্দ্রগুলোর অবস্থাও নাজুক। অধিকাংশই সাইনবোর্ড নির্ভর মিড ডে মিল প্রকল্প কার্যত বন্ধ। ফলে বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ কমছে গরিব পরিবারগুলোর শিশুদের। প্রয়োজনীয় ভবন, বসার জায়গা ও অবকাঠামোর অভাবে অঙ্গনারীর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নও এখন বাধাগ্রস্ত। শিক্ষার পাশাপাশি এডিসি এলাকার অবকাঠামো, রাস্তাঘাটও বেহাল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি বহু রাস্তা এখন প্রায় অদৃশ্য। ১.৫ দশক ধরে পূর্ত দপ্তরে নতুন প্রকৌশলী নিয়োগ না থাকায় রাস্তা সংস্কার কার্যত থমকে আছে। এই চরম অব্যবস্থার মধ্যেও এডিসি প্রশাসনের বিলাসিতা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, এডিসির মথা পরিচালনাধীন বোর্ড সিইও থেকে নির্বাহী সদস্যদের জন্য সম্প্রতি কিনে ফেলেছে দামি গাড়ি, যার প্রতিটির দাম প্রায় ২০ লক্ষ টাকা। কিন্তু উন্নয়ন প্রকল্পের প্রশ্নে তাদের জবাব, টাকা নেই, রাজ্য দিচ্ছে না। ফলে রাজনৈতিক টানাপোড়েনের, প্রশাসনিক গাফিলতি, শিক্ষা ও শিক্ষক সংকট, অবকাঠামোর অভাব সব মিলিয়ে আজ গভীর সংকটে ডুবে আছে পাহাড় এলাকার জনজাতি সমাজ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রের প্রস্তাবিত বিল ও বীজ বিলকে কেন্দ্র করে পৃথকভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস এবং সিপিআই। বিদ্যুৎ খাতে বেসরকারীকরণ এবং বীজ বাজারে কর্পোরেট নিয়ন্ত্রণের সম্ভাবনা সাধারণ মানুষ থেকে কৃষক সকলের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ইলেকট্রিসিটি বিল 2025 এবং বীজ বিল দেশের অর্থনীতি, কৃষি খাত ও জনস্বার্থে গভীর প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কাকে সামনে রেখে আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম। সোমবার আগরতলায় আলাদা কর্মসূচিতে রাস্তায় নামে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও সিপিআইএম। কংগ্রেস যেখানে বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে, সিপিআইএম সেখানে বিলের কপি পুড়িয়ে জানায় প্রতীকী প্রতিবাদ। কেন্দ্র দাবি করছে ইলেকট্রিসিটি বিল 2025 দেশের বিদ্যুৎ খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে। খসড়া অনুযায়ী একই অঞ্চলে একাধিক বেসরকারি সংস্থা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে পারবে। সরকারের মতে এই প্রতিযোগিতা পরিষেবার মান বাড়াবে, গ্রাহকরা আরও সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাবেন এবং দীর্ঘদিনের লোকসানে জর্জরিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বোঝা কমবে। কিন্তু সরকারের এই দাবিকে সহজভাবে নিতে পারছে না বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের যুক্তি, বিদ্যুৎ বেসরকারীকরণ হলে বড় কর্পোরেট সংস্থাগুলোর আধিপত্য আরও বৃদ্ধি পেতে পারে, দাম নিয়ন্ত্রণের ক্ষমতা হারাতে পারে সরকার এবং অনিশ্চয়তার ঝুঁকিতে পড়তে পারে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার হাজারো কর্মীর চাকরি। বর্তমানে দেশে দিল্লি, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র ও কলকাতায় বিদ্যুৎ পরিষেবা দেয় বেসরকারি সংস্থা। সমগ্র দেশব্যাপী এই মডেল প্রয়োগ করে এর সামাজিক অর্থনৈতিক প্রভাব কতটা সুদূর প্রসারী হবে পরে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। জনস্বার্থ বিরোধী বীজ বিল, বিদ্যুৎ বেসরকারীকরণের জন্য বিল সহ 10টি যে বিলের প্রস্তাব খসড়া আকারে আজকে সংসদে আসছে, সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এবং নানা উপায়ে এই দেশের বর্তমান সরকার জনস্বার্থ বিঘ্ন করে, উপেক্ষা করে যে বিল পাস করাতে চাইছে, তার বিরুদ্ধে সারা দেশব্যাপী যে ক্রোধ এবং মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই নিয়ে আজকে এই বিলের বিরোধিতা করে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আমরা প্রতিবাদ কর্মসূচি আমরা সংগঠিত করেছি। এক বিক্ষোভ মিছিল রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে এই সরকারের, রাজ্য সরকারের যে উদাসীনতা, এর বিরুদ্ধে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে আহ্বান রাখছি। বিদ্যুতের পাশাপাশি কৃষিক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। কৃষক সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে, নতুন বীজ বিল কার্যকর হলে দেশের বীজ উৎপাদন ও বাজার নিয়ন্ত্রণ চলে যাবে কর্পোরেট সংস্থার হাতে। এতে কৃষকদের উপর নির্ভরতা বাড়বে উৎপাদন খরচ, আর বীজের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা কার্যত হারাবে কৃষক মহল। সরকার যদিও বলছে বীজের মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজারে স্বচ্ছতা আনতে এই বিল, তবে আইন পাস হলেই কৃষকদের বাঁচার রাস্তা আরও সংকুচিত হবে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। বিজেপির তারা পার্লামেন্টে
এই যে ডিসেম্বরে যে পার্লামেন্ট সেশন চলছে, এখানে 2টা বিল আনছেন। একটি হলো বীজ বিল 2025। তার লক্ষ্য হলো আমরা কৃষকরা যে নিজেরা ফসল করে ফসল থেকে বীজ রাখি, আবার বীজ লাগাই, এই অধিকার কেড়ে নিয়ে এটা তুলে দেবে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে। সরকার সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট যারা দেবে তারা ছাড়া কেউ বীজ উৎপাদন করতে পারবে না। এবং এই বীজ যেটা হবে, এই বীজ থেকে আর কোনো বীজ হবে না। এটা বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো আগে করতো, আমাদের দেশও বিক্রি হতো। এটা আমরা আগেও বিরোধিতা করেছি। এখন এই অধিকারটা আমাদের দেশের যারা পুঁজিপতি, আদানি আম্বানি, তাদের হাতে তুলে দেবে। ফলে এটা গোটা দেশের যে আমাদের কৃষি ব্যবস্থা, তার মূলে কুঠারাঘাতের মতো। তাই তার বিরোধিতা করে আজকে সারা দেশে এই বীজ বিল পুরানোর সিদ্ধান্ত হয়েছে। ত্রিপুরায় এই 2 বিলকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগকে স্পষ্ট করে কংগ্রেস ও সিপিআইএম এর বিক্ষোভ কর্মসূচি। বিরোধীদের অভিযোগ, 2টি বিলে সাধারণ মানুষ, কৃষক ও ক্ষুদ্র কর্মীদের স্বার্থের বিরুদ্ধে, আর উপকৃত হবে কর্পোরেট সংস্থাগুলো। অপরদিকে এই পরিবর্তনই ভবিষ্যতের উন্নয়নের রূপরেখা বলে দাবি কেন্দ্রীয় সরকারের। সার্বিক পরিস্থিতিতে একদিকে সরকারের উন্নয়নের ব্যাখ্যা, অন্যদিকে বিরোধী দল ও বিশেষজ্ঞ মহলের শঙ্কা। এই 2-এর টানাপোড়েনে এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের বিদ্যুৎ ও কৃষি খাত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 10 ডিসেম্বর গোটা দেশের সঙ্গে রাজ্য উদযাপিত হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে এদিন আয়োজন করা হবে মূল অনুষ্ঠানটি। সকাল 11টায় আগরতলার প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন মানবাধিকার কমিশন। December, that is day after tomorrow, we'll be celebrating International Human Rights Day at Pragya Bhavan at 11 a.m. In that program, our Honorable Chief Minister, Sri Manik Saha, he will remain as a chief guest as well as inaugurator. Apart from him, DGP Mr. Onura will remain as a guest of honor. Apart from him, there will be other honorable guests like Shaktimoy Chakraborty, Advocate General, Governor of Tripura, Jorna Deborna, Honorable Chairperson, Tripura Women's Commission, Shankari Das, Secretary Law. So I request you, all of you, to remain present in that program and also to disseminate this information to the public. শাসক বিজেপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল চুরিলাম বিধানসভা এলাকায়। সোতারমোড়া বাজারে বিজেপির নির্ধারিত সভা শুরু হওয়ার আগেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। সহযোগী তিপ্রা মথার একদল কর্মী সমর্থক আকস্মিক তাণ্ডব চালায় সভাস্থলে বলে অভিযোগ বিজেপির। ভাঙচুরের ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। পরিস্থিতি বেসামাল হয়ে উঠলে প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যান উপস্থিত বিজেপি কর্মীরা। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে সভাটা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মথা তাণ্ডবের জেরে তা আর সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা উদ্যোগে একটা বাজার সভা ছিল। এই বাজার সভা আরম্ভ হওয়ার আগে কিছু এলাকার অপরিচিত লোক এসে আমাদের চেয়ার এবং বক্স মাইক এগুলো ভেঙে দিয়ে গেছে। জাতীয় হস্তশিল্প সপ্তাহ উপলক্ষে পূর্বাশা আরবান হাটে 7 দিনব্যাপী হস্ত ও কারুশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। এদিন মেলার সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কারুশিল্পীদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে চেক ও শংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ করা যেতে পারে 2015 সালের 7ই অগাস্ট থেকে জাতীয় হস্ততাঁত দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র সরকার। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে
এবং কারুশিল্পীদের কাজকে জনগণের সামনে তুলে ধরতে এই সপ্তাহব্যাপী মেলার আয়োজন। রাজ্যের ঐতিহ্যবাহী হস্তশিল্প, তাঁত পণ্য ও রেশমজাত সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় চলছে মেলার বিভিন্ন স্টলে। এই মেলার মাধ্যমে কারুশিল্পীদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পকে নতুন দিশা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বলে উল্লেখ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী টিঙ্কু রায়। কিন্তু আমরা দিতে পারছি না, দিল্লি বলুন, কলকাতায় বলুন, আমরা দিতে পারছি না, আমরা আর্টিজানরা এটা দিতে পারছে না। আগামী দিন আমাদের ক্লাস্টার আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার যে চলছে, যে আগামী দিন আমরা যদি আমাদের কোটি টাকা শুধু মহিলাদেরকে স্ট্যান্ডার্ড করার জন্য দেওয়া হয়েছে, মহিলারা যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যেটা তৈরি করছে সেটা যেন বাজারজাত করতে পারে। আপনারা আপনাদের যারা ছেলেমেয়েরা আছে, যারা নতুন আর্টিজান নিয়োগ যারা কাজ করতে এসে, তাদেরকে স্কিল ট্রেনিং, তাদেরকে নতুনত্ব ট্রেনিং দেবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নামের পর্দায়। নমস্কার।